জানি একাদশ শ্রেণীর সেমিস্টার 2 অর্থাৎ তৃতীয় অধ্যায়ে বাক্যকে বচনে রূপান্তর করা, কিভাবে একটা বাক্যকে তুমি বচনে সহজে রূপান্তর করবে তার কিছু কৌশল আছে। যে কৌশলগুলো যদি ছাত্রছাত্রীরা যদি সেগুলোকে মেনে চলে বা খুব সহজে সে কিন্তু বাক্যকে বচনে রূপান্তর করতে পারবে। প্রথমে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো তোমাকে জানতে হবে। একটা বাক্য এবং একটি বচনের মধ্যে যে তফাৎ সেটা তোমাকে জানতে হবে। আমরা জানি একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে, কিন্তু একটা বচনের মধ্যে একটা উদ্দেশ্য, একটা সংযোজক এবং একটা বিধেয় থাকে। এই দুটোর প্রভেদ তোমাকে জানতে হবে। আমরা জানি যে বাক্যের মধ্যে অনেক সময় সংযোজকটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না, কিন্তু বচনে আমরা যখন রূপান্তর করব একটা বাক্যকে তখন সংযোগ এবং পরিমাণকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ধরা যাক আমরা একটা বাক্য পেয়েছি যেখানে বলা হয়েছে যে ফুল সুন্দর। এটা একটা বাক্য, তোমাদেরকে বুঝতে হবে এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে দুটি অংশ রয়েছে, ফুল এবং সুন্দর, দুটি অংশ রয়েছে। এবারে এই বাক্যকে বলা হয়েছে কিভাবে তুমি বচনে রূপান্তর করবে, অর্থাৎ লজিক্যাল ফর্মে কিভাবে রূপান্তর করবে। এর নিয়ম হচ্ছে প্রথমে তুমি বাক্যটাকে পড়ো, দুবার তিনবার পড়ো, ফুল সুন্দর, ফুল সুন্দর। পড়ার পর তুমি বুঝতে পারছো ফুল একটা আলাদা শব্দ, সুন্দর একটা আলাদা শব্দ। তাহলে একটা বাক্যের মধ্যে যখন সেই বাক্যে তুমি প্রশ্ন করবে যার সম্পর্কে বলা হচ্ছে সে হবে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যখন কোনো কিছু বলা হবে সেটা হবে বিধেয়। তাহলে এখানে ফুলের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আগে আমাকে উদ্দেশ্য এবং বিধেয়কে কিন্তু আগে বুঝতে হবে। তাহলে আমি এখানে বুঝে গেলাম উদ্দেশ্য হচ্ছে ফুল আর সুন্দর হচ্ছে বিধেয়। সাবজেক্ট এবং প্রেডিকেট, এই বিষয়টা তুমি যদি ক্লিয়ার করতে পারো, একটা বাক্যের মধ্যে তুমি যদি উদ্দেশ্য এবং বিধেয়কে তুমি যদি চিহ্নিত করতে পারো, তাহলে একদম তোমার যখন তুমি বাক্যকে বচনে রূপান্তর করবে তখন সেটা কিন্তু একদম ঠিক হবে। এরপর আমরা জানি যে একটা বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে যে চারটে বচন রয়েছে, আমরা জানি এ, ই, আই, ও। এই চারটে বচনের মধ্যে যে কোনো একটি বচনে একে আমরা রূপান্তর করব নিয়ম অনুসারে। আমরা জানি এতে একটি সদার্থক বাক্য, সদার্থক মানে হ্যাঁ বাচক বাক্য, অর্থাৎ এই বাক্যটা একটি সদার্থক বাক্য, ফুল সুন্দর, সদার্থক বাক্য। আর আমরা জানি বচনের মধ্যে সদার্থক বচন হচ্ছে একটি হচ্ছে এ আর একটি হচ্ছে আই। এই দুটোর মধ্যে যে কোনো একটিতে আমাকে রূপান্তর করতে হবে। আমরা জানি বাক্য যদি নির্দিষ্ট করে বলা থাকে এবং সদার্থক হয় তাহলে সেটা এ বচন হবে, আর বাক্য যদি নির্দিষ্ট করে বলা না থাকে এবং সদার্থক হয় তাহলে এটা আই বচন হবে নিয়ম অনুসারে। তাহলে এটা নিয়ম অনুসারে এটা আই বচন হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে লজিক্যাল ফর্ম এল এফ, এবারে এটা এ হলো না তাহলে আই হয়ে যাবে যেহেতু সদার্থক বচন, আর দুটি বচন হচ্ছে সদার্থক, একটা এ একটা আই। এ তো কখনোই হবে না, তাহলে হবে কি আই। তাহলে আই বচন করলে আমাকে কি করতে হবে, আই লিখলাম, লিখে আই বচনের যে রূপ সেটা আমরা জানি কোন কোন, লিখবো এখানে কোন 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 কোন। এরপরে কোন কোন লেখার পর আমাদের তারপরের যে ধাপ, অর্থাৎ আমরা যেটাকে বলি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে কিন্তু আগে তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ উদ্দেশ্যকে তোমাকে চিন্তা করতে হবে আগে। আর বাক্যের মধ্যে উদ্দেশ্যকে ফুল, এখানে লিখে দেবো ফুল, ফুল। বেশ, এরপরে কি বলা হয়েছে, একটা বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে তারপরে কোন অংশটা থাকে, সংযোজক। তাহলে সংযোজক কি হবে, হয় না নয়, যেহেতু এ বচন হলেও হয় হয়, আই বচন হলেও হয় হয়, যেহেতু কোন কোন হয় আমরা সূত্রে আগেই জেনেছি, তাহলে কোন কোন ফুল হয়। বেশ, এরপরে কি লিখবো আমরা, না বিধেয় লিখবো। কি বিধেয় কি আছে, সুন্দর, লিখে দেবো সুন্দর। তাহলে ছিল কি ফুল সুন্দর, হলো কি কোন কোন ফুল হয় সুন্দর।
এরপর দেখো একটা বাক্যের মধ্যে যে দুটো অংশ ছিল, কিন্তু যখন আমরা ওই বাক্যকে যখন আমরা তার সম্পূর্ণ নিরপেক্ষ বচনের যে রূপ, সেই রূপে যখন তাকে আমরা রূপান্তর করছি, তখন কিন্তু একটা নিরপেক্ষ বচনের যে অংশ থাকে চারটে, সেই চারটে অংশকে কিন্তু স্পষ্টভাবে কিন্তু আমরা চিহ্নিত করব। প্রথমে কি অংশ থাকে? পরিমাণক। লিখছি আমরা পরিমাণক। পরিমাণক। তারপরে কি থাকে? উদ্দেশ্য। তারপরে কি থাকে? সংযোজক। তারপরে কি থাকে? বিধেয়। তার মানে একটা বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে তোমাকে চারটে স্টেপ মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে পরিমাণ, 2 নাম্বার হচ্ছে উদ্দেশ্য, 3 নাম্বার হচ্ছে সংযোজক এবং 4 নাম্বার হচ্ছে বিধেয়। অর্থাৎ একটা বাক্যকে তুমি যখন বচনে রূপান্তর করবে তখন তোমাকে মনে রাখতে হবে 1 2 3 4 এই চারটা স্টেপে তোমাকে কিন্তু রূপান্তর করতে হবে। যদি 1 নাম্বার স্টেপটাকে তুমি 3 নম্বরে লিখে দাও আর 3 নাম্বার স্টেপটাকে যদি তুমি 1 নম্বরে লিখে দাও, তাহলে কিন্তু একটা বাক্যকে তার সম্পূর্ণ নিয়মে তাকে বচনে রূপান্তর করতে তুমি পারলে না। প্রথমেই তাকে বচনে রূপান্তর করতে গেলে প্রথমেই তোমাকে পরিমাণকে আগে লিখতে হবে, তারপরে উদ্দেশ্য লিখতে হবে, তারপরে সংযোজক লিখতে হবে, তারপরে বিধেয় লিখতে হবে। এরপরে এটা দেখা গেল একটা সাধারণ একটা বাক্য, কিন্তু কোন বাক্যের মধ্যে যদি তার নির্দিষ্ট কিছু রুলস বা নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারে সেই বাক্যটাকে সেই বচনে রূপান্তর করতে হবে। যদি বলতো কেবল ফুল সুন্দর, তখন তুমি কি করতে? তাহলে কেবল থাকলে বা কেবল মাত্র থাকলে আমরা জানি যে উদ্দেশ্য বিধেয় স্থানে বসে যায়, বিধেয় উদ্দেশ্য স্থানে বসে যায়। বাস শুধু আমরা উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করব, তাহলেই হয়ে যাবে। তাই বাক্যকে বচনে রূপান্তর করতে হলে যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলোকে তোমাদেরকে কিন্তু আগে অনুসরণ করতে হবে। যেমন কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র এই শব্দগুলো থাকলে উদ্দেশ্য বিধেয় স্থানে বসবে সিদ্ধান্তে, আর বিধেয় উদ্দেশ্য স্থানে বসবে। আবার কোন বাক্যে কদাচিৎ, কচ্ছিৎ, খুব কম, অল্প সংখ্যক এইগুলো থাকলে যদি বাক্য সদর্থক হয় তাহলে বচনকার নঅর্থক হবে, অর্থাৎ ও হবে, আর বাক্য নঅর্থক হলে বচনকার সদর্থক হবে আই হবে। যাই হোক, এই একটি ভিডিও আমি তোমাদের জন্য খুব ছোট একটি ভিডিও আমি করলাম। তোমরা এইভাবে তোমরা বাক্যকে বচনে রূপান্তর করার চেষ্টা করো। বুঝতে না পারলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে তোমরা জানাও, আমি চেষ্টা করব আরো সহজভাবে কিভাবে একটা বাক্যকে বচনে রূপান্তর করতে হয়। যাই হোক, আজকে আমি এই অবধি তোমাদের আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিও আমি পরে তোমাদের আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।